আপনি কি জানেন, আপনার কোনো আইডিয়া আছে ১৯৯০ থেকে ২০২৪ অব্দি বিএসএফ বাংলা সীমান্তে কতজন নিরীহ নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করেছে? এটি যদি জানেন তাহলে আপনি চমকে উঠবেন। এই ৩৪ বছরে বাংলা সীমান্তে তারা হত্যা করেছে ১৬০০ অধিক বাংলাদেশি নিরপরাধ মানুষকে। I am not agree with your analysis from where you have picked up this type of garbage. আন্তর্জাতিক আইন দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর, বন্ধুত্ব, Border related issues were discussed in depth and সবকিছুকে বড় আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত গুলি, হত্যা, অপহরণ, নির্যাতন। Human rights group claims Indian border forces have killed hundreds of Bangladeshis along the border. দেশের অভ্যন্তরে আধিপত্য বিস্তার। বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার থাবা বিস্তার করেনি। ফেলানি থেকে শুরু করে জন্মদাস হত্যা, এ যেন এক আধিপত্যবাদের কালো চাপা, যার পরিপ্রেক্ষিতে আজকে ভারত বিদ্বেষী নতুন এক বাংলাদেশ। এর বেড়া নির্মাণকে কেন্দ্র করে তৈরি উত্তেজনায় পাওয়া গেছে এর পিছনে কি শুধুই ভারত দায়ী, নাকি আমাদের দেশের অভ্যন্তরে লুকিয়ে আছে ক্ষমতালোভী কোনো মির্জাফর? এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের এই পর্ব সার্চ অফ হিস্ট্রিতে আপনাকে স্বাগতম। আপনি সত্যিকার একজন দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। A Bangladeshi teenager was killed. Again, local authorities blamed members of India's border security force. The incident দক্ষিণ এশিয়ার অন্যতম স্বাধীন সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ। বাংলাদেশের সাথে রয়েছে আধিপত্যবাদী এক দেশের নাম, যার নাম হচ্ছে ভারত। ভারতের সাথে আমাদের বর্ডার সীমানা রয়েছে ৪,১৫৬ কিলোমিটার দৈর্ঘ্য। অপরদিকে রয়েছে তাদের চিরশত্রু পাকিস্তান। পাকিস্তানের রয়েছে ৩,৩২৩ কিলোমিটার রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ এই শব্দটি মনে রাখবেন, এই শব্দ নিয়ে অনেক কথা হবে। আর এই দুটি বর্ডারে রয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। কিন্তু পাকিস্তান অংশে প্রায় তারা খবরে ব্রেকিং নিউজ হয় বিএসএফ হত্যা। সেখানে তারা কিছু করতে পারুক আর না পারুক, ঠিকই বাংলার সীমান্তে এসে গুলি করে লাশ পালায়, লাশ নিয়ে যায়, লাশ ঝুলিয়ে রাখে। এই তো এক যুগ আগের কথা। ৭ জানুয়ারি সাল ২০১১, ফুলবাড়ী উপজেলা, অনন্তপুর, ভারত বাংলাদেশ সীমান্ত। শীতের সকাল, আস্তে আস্তে কুয়া কেটে গেলে দেখা যায় কাঁটাতারের মধ্যে উল্টো করে ঝুলতেছে একটি দেহ। ফেলানি খাতুন, বয়স ১৫, ঠিকানা নাগেশ্বরী উপজেলা, কুড়িগ্রাম জেলা, বাংলাদেশ। সেদিন ফেলানির দোষ ছিল সে তার বাবার সাথে ভারতে বসবাস করত। দেশে মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়, বাবার সাথে বর্ডারে ডলারের মাধ্যমে বর্ডার খরচ করতে যায়। সে সময় বাবা মই বেয়ে আগে চলে আসেন। মেয়েটি যখন আসবে ঠিক তখনই তার কাপড়ে কাঁটাতার লাগে। একটি চিৎকার করে, চিৎকারের সাথে সাথে আরো একটি শব্দ শোনা যায়, সেই শব্দ হলো সে সেখানেই কাঁটাতারের উপরে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে চটপট করতে করতে পানি 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 বলে চিৎকার করতে করতে নির্মমভাবে মৃত্যুর কোলে টলে পড়ে। তারপর রাত গিয়ে সকাল হয়। দীর্ঘ ৫ ঘন্টা ঝুলে থাকে ফেলানির লাশ। সেদিনের এই নির্মমতা খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্ব মিডিয়া কভার করে। 11 killing of 15-year-old Felani Khatun crossing the zero line by mistake. বিশ্ব মিডিয়ার তুপের মুখে এবং বিভিন্ন মানবতা কমিশনের তুপের মুখে ফেলানি হত্যাকারী অমিত্র ঘোষের বিরুদ্ধে বিএসএফ এর কোর্টে বিচার শুরু হয়। শুধুই কি ফেলানি, শাহিনুর, জয়ন্ত শাহ, কুমার হোসেন, সিমন রায়, আব্দুল্লাহ, রফিকুল, জন্না দাস সহ বিগত ১৫ বছরে জড়েছে ৬০০-র অধিক বাংলাদেশের প্রাণ। আর কেনই বা বর্ডারে এত হত্যা? বর্ডারের কনসেপ্টটাই আসলে কি? এসব বুঝতে হলে আমাদেরকে ফিরতে হবে অনেক পিছনে। যে সময়ের কথা আমরা বলতেছি এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুদিন পর, অর্থাৎ ১৯৪৭ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাবলো ভারতবর্ষ থেকে তারা বিদায় নেবে। সেজন্য তারা তৎকালীন ভারতবর্ষে যারা বিভিন্ন দলের নেতৃত্ব দিতেছিলেন, কংগ্রেস, মুসলিম লীগ সহ অন্যান্য দলগুলোর নেতৃবৃন্দকে ডেকে একসাথে করে বললেন, আপনারা একটি গভর্নমেন্ট তৈরি করুন, আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে আমরা চলে যাব। আর এই সিদ্ধান্তের পরই আমাদের উপমহাদেশ একটি নোংরা রাজনীতির সম্মুখীন হয়। এ বিষয়ে অন্য একটি ভিডিওতে সম্পূর্ণ ডিটেল সহকারে আলোচনা করব। আর এই নোংরা রাজনীতিকে সামাল দিতে গিয়ে সিদ্ধান্ত নিল ভারতবর্ষকে কয়েক টুকরোতে ভাগ করবে। যেমন কথা তেমন কাজ। তারা নতুন একটি মানচিত্র তৈরি করার জন্য একটি কমিশন গঠন করলো। আর এই কমিশনের প্রদান করা হলো ব্রিটিশ লয়ার রেড ক্লিফ সাহেবকে, যিনি এর আগে কখনো ভারত উপমহাদেশ পাও রাখেন। তাই সাধারণভাবেই রেড ক্লিফ সাহেবের এই ভারত উপমহাদেশ সম্পর্কে ভৌগোলিক কোনো ধারণাই ছিল না। তারপরও তিনি ৮ জুলাই ১৯৪৭ সালে দিল্লিতে এসে পৌঁছালেন। পৌঁছেই সর্বপ্রথম দেখা করলেন মাউন্টব্যাটেনের সাথে। মাউন্টব্যাটেনের সাথে পরামর্শ নিয়েই তিনি কাজে ঝাঁপিয়ে পড়েন। তার উপর মহাদায়িত্ব
মাত্র 4 মাসে ভেঙে ফেলতে হবে এই বিচিত্রময় ভারতবর্ষকে। আর এই কমিশনে তার সাথে যারা ছিলেন তারা হচ্ছেন পাকিস্তানের পক্ষে লয়ার দিন মোহাম্মদ ও লয়ার মোহাম্মদ মনির, ভারতের পক্ষে বলদেব সিং এবং মহের চাঁদ মজুমদার, পাঞ্জাব থেকে নেওয়া হলো তেজা সিংকে। তাদের কমিশন 9 আগস্ট কাজ শেষ করে মাউন্ট ব্যাটেনের কাছে প্রতিবেদন জমা করল, যেখানে রেডক্লিফ সাহেব ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে দুভাগে 3 টুকরায় ভাগ করলেন, ইন্ডিয়া, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান। কথিত আছে 1947 সালের 15 আগস্ট শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বর্ডারে মানুষ দেখতে পান কারো রান্নাঘর এক দেশে, শোয়ার ঘর এক দেশে, কারো ঘরের এক রুম অন্য এক দেশে, আর এক রুম অন্য এক দেশে। রেডক্লিফ গংরা এমন একটি মানচিত্র এঁকেছিলেন যার কোনো আগামাতাই ছিল না। ভারত তাই আল জাজিরার একটি রিপোর্ট বলতেছে, It can be hard to tell where Bangladesh ends and India begins. That stone marks the divide. Put a foot wrong and it could cost you your life. Mofizul Rahman was found dead early on January. এমন একটি দুয়াশা সম্পূর্ণ বিচিত্রময় বর্ডার যেখানে প্রতিনিয়ত মানুষকে হত্যা করা হচ্ছে, তারপর আপনার মনে আসতে পারে তারপর কেন মানুষ যাইতেছে, এই কারণটি আমরা খুঁজে বের করেছি। আর আমাদের একটি পরিসংখ্যান বলতেছে বর্ডারের কাছে মানুষ কেন যায়। 37% লোক বর্ডারের কাছে যায় কৃষিকাজের জন্য, 87.5% লোকের উভয় সীমান্তে আত্মীয়তা সম্পর্কের কারণে সীমান্তে যায়, 21.5% লোক উভয় সীমান্তে তাদের পণ্য কেনাবেচা করার জন্য যায়, এবং 14% লোক গরু চোরাচালান এবং বিভিন্ন চোরাচালানের সাথে যুক্ত হওয়ার জন্য বর্ডারে যায়। আমার প্রশ্ন হলো, গরু চোরাচালানের জন্য বর্ডারে কেন হত্যা করতে হবে? কারণ সীমান্ত বা কাঁটাতার গরু জন্ম দেয় না, গরু কিভাবে এসে সীমান্ত পর্যন্ত পৌঁছায়। আন্তর্জাতিক বর্ডার আইনের প্রস্তাবিত কিছু নীতিমালা যেগুলো করা হয় 1990 সালের 8 সেপ্টেম্বর কিউবাতে অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে, সেখানে বলা হয় বল বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের কয়েকটি মৌলিক নীতিমালার কথা। তিনি বলা হয় যতটা সম্ভব বল বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করার আগে অহিংস উপায়গুলো খুঁজে বের করা, অন্য উপায়গুলো যদি একেবারেই কাজে না আসে সেক্ষেত্রে বল বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ ফেলানির চিৎকার শুনেই তাকে গুলি না করা, তাকে অ্যারেস্ট করার চেষ্টা করা, মন চাইলো আর গুলি করে দিলাম, এটা সম্পূর্ণ আইন বহির্ভূত। এই নীতিমালায় আরো বলা হয়েছে সরকারকে নিশ্চিত করতে হবে বর্ডার ডিফেন্স কেউ আগ্নেয়াস্ত্র অবৈধভাবে ব্যবহার করতেছে কি না, যদি তা করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে অপরাধী হিসেবে শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এটি হতো তাহলে ফেলানির হত্যাকারী অমিত্র ঘোষ বেকসুর খালাস পেত না। আর এত হত্যাকাণ্ডের জন্য ভারতের বিরুদ্ধে কয়েক হাজার ফৌজদারি মামলা করা যেত। তাছাড়াও যে পথ আছে বা ছিল, যে পথ ব্যবহার করলে এত হত্যাকাণ্ড হতো না, লাইভ বুলেটস ব্যবহার না করে রাবার বুলেটস ব্যবহার করা, কেউ সীমান্ত পাড়ি দিতে গেলেই দেখা মাত্র গুলি না করে তর্জন্ত করে যাচাই বাছাই করা, সীমান্তরক্ষী বাহিনীর যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সিভিল কোর্টে বিচার করা, এত হত্যা, এত নির্যাতন, তারপরও আমাদের কর্তারা ব্যস্ত ছিলেন তাদেরকে খুশি করতে। ওনারা ক্ষমতার লোভে অধিকারটুকু চাইতে ভুলে গিয়েছিলেন। পরিশেষে একটি কথাই বলবো, আমাদের যখন যে সরকার আসবেন, বর্তমান সরকার হোক আর এর পরবর্তী সরকার হোক, আন্তর্জাতিক মহলে এই হত্যাগুলো সম্পর্কে আরো জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে। এই হত্যাগুলো বন্ধ করতে হবে। দেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি মানুষেরই সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।